দিনভর ব্যস্ত সূচি শেষে রাতে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান। খোঁজ নিলেন সবশেষ শারীরিক অবস্থার। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া নির্বাচনী সমঝোতা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এনসিপি এলডিপিকে নিয়ে প্রায় চূড়ান্ত সমমনা 10 দলের আসন বন্টন জানালেন জোট প্রধান ডক্টর শফিকুর রহমান। নির্বাচন ঘিরে রংপুর ১ আসনে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গে এবার ভাগ বসাতে চায় বিএনপি জামায়াত, পিছিয়ে নেই এনসিপি, ইসলামী দল সহ অন্যরাও। একটি প্রজন্ম ভোট কি জিনিস বোঝেই না, সেই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়ার কারণে তারই ফলশ্রুতিতে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বেছে নেবে। গঙ্গাচড়াবাসী ইতিমধ্যেই তারাও পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ছে। কেরানীগঞ্জে মাদ্রাসা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনো ধরতে পারেনি পুলিশ। জঙ্গি কার্যকলাপের জন্য আগেও গ্রেফতার হয়েছিল নিষিদ্ধ জেএমবির এই সদস্য। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলে রাতে লঞ্চ চলাচল বন্ধ। রোববার দিনভর রাজনৈতিক কার্যক্রম আর ব্যস্ততা শেষে মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত প্রায় 11টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। প্রায় 1 ঘণ্টা অবস্থানের পর সেখান থেকে বের হন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। গত 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে সন্ধ্যায় 3 বারের প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এর আগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলাও। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখান থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আসা হয়নি তাঁর। দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা। 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে। তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা। এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস কক্ষে বসেন তারেক রহমান। এতদিন দূর থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে করেছেন সংগঠিত। দেশের মাটিতে তার অফিস করাকে ঘিরে উজ্জীবিত কর্মীরা। নেতাকর্মীরা মনে করেন এর মধ্য দিয়ে তারেক রহমান ও বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। এই যে অফিস নিয়ে আমাদের অনেক স্মৃতি, এখান থেকে আমরা অনেকবার অ্যারেস্ট হয়েছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আজকে এই অফিসে পাড়া দিয়েছেন। আমরা সবাই অপেক্ষামান। আমাদের দলের মধ্যে সমস্ত কিছু শৃঙ্খলা পরিপূর্ণভাবে স্থাপিত হবে বলে আমরা বিশ্বাস করি। তার যে অফিসিয়াল যে কার্যক্রম তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, সো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা সর্বোচ্চ সব দিকে তৃণমূল পর্যায়ে সকলে উজ্জীবিত রয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন তারেক রহমানের হাত ধরেই সারা দেশে বিএনপি কর্মীরা হবেন আরও অনুপ্রাণিত। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। কার্যালয়ে নিজ কক্ষে অনানুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির বৈঠকও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেখানে আগামী দিনে জনপ্রত্যাশা পূরণকে গুরুত্ব দেয় দল। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা
সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে। আগামী দিনে ওরা তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। কার্যালয়ে আসা ও ঢাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ঘিরে নেতাকর্মীদের ভিড় ও আগ্রহ আরও বেড়েছে। 2008 সালে নির্বাচনের পর চালু হয় বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়, যেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন বেগম খালেদা জিয়া। 2014 নির্বাচনের পরের বছর 2015-তে এখানেই টানা 93 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে সময় জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ আসে, এবং এখানেই খালেদা জিয়াকে তার ছোট ছেলের মরদেহ গ্রহণ করতে হয়। এরকম রাজনৈতিক এবং ব্যক্তিগত নানান সংকটের সাক্ষী হয়ে আছে গুলশানের এই 86 নং সড়কের বাড়িটি, যেখানে প্রথমবারের মতো এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এখান থেকেই তিনি আগামী দিনে দল এবং জাতীয় নির্বাচন ঘিরে সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় নথি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সে ফাইল ইসিতে উত্থাপন করা হলে কমিশনাররা তাতে সই করেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এর ফলে ভোটার হিসেবে নিবন্ধিত হলো তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম। এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে ছবি তোলা হয় তাদের। তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ড থেকে। আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা। রোববার সারাদিনে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন নানা দলের প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় 3000 প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। ওই সময়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। কোনো আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করবেন। জামায়াতের সাথে জোট নৈতিক বা আদর্শিক জায়গা থেকে নয়, বরং এটি একটি নির্বাচনী সমঝোতা। হাদি হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের পথে নিয়ে গেছে এনসিপিকে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সিদ্ধান্তের কারণে যারা পদত্যাগ করেছেন সেটি একান্তই ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। আসসালামু আলাইকুম। জামায়াত আমিরের ব্রিফিংয়ের পর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা যোগ দেন। অন্যান্য দিনের তুলনায় এক কাতারে নেতানেত্রী সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। তাদের সাথে নিয়ে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের কথা জানান নাহিদ ইসলাম। শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জোটবদ্ধ হয়েছে এনসিপি। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জোটে গেলেও এনসিপি তার নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়েই রাজনীতি করবে উল্লেখ করে নাহিদ বলেন, যারা পদত্যাগ করেছে সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। তো এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত, এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করব। এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছে এনসিপির পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা ও তাসনুভা সহ কয়েকজন।
বিশ্লেষক আসিফ শাহান জামায়াত এনসিপির জোট নিয়ে খুব উচ্চ কোনো ধারণা দিচ্ছেন না। তার মতে আদর্শগত পার্থক্য নিয়ে এনসিপি কতটা চলতে পারবে সেটাই বড় প্রশ্ন। সময় হিসেবে এই নির্বাচনটাকে ব্যবহার করে তাদের অর্গানাইজেশনটাকে তারা দাঁড়াবেন, তারা হারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেইটা না করে তারা হচ্ছে এই রাস্তাটা গিয়েছেন। এবং এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, যেই দলটা তাদেরকে একটা বেটার ডিল অফার করেছে তারা সেই দলটার সাথেই হচ্ছে গিয়ে যাচ্ছেন। সো এটাকে পরবর্তীতে ওনারা সামলাতে পারবেন কি না, বা ওই যে আদর্শিক দ্বন্দ্বের যে ব্যাপারটা, যে কতখানি কাছাকাছি জামাত বা এনসিপি, সেইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এই পার্টিটার জন্য হয়ে যাবে। এই অবস্থায় সোমবার আসন বন্টন সহ প্রার্থী চূড়ান্তের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে এনসিপির নেতৃত্ব। এবং একত্রে নির্বাচনী যাত্রা আমরা পার করতে চাই। ধন্যবাদ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জামায়াত সহ সমমনা 8 দলের সাথে নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রোববার বিকেলে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী আসন সমঝোতার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমও 10 দলের এক থাকার ঘোষণা দেন তিনি। মনোনয়ন দাখিলের একদিন সময় হাতে রেখে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত সহ আন্দোলনরত 8 দল। এতে অংশ নেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, তবে এনসিপির তরফে ছিলেন না কেউ। ব্রিফিংয়ের শুরুতেই এলডিপি ও এনসিপির সাথে জোটের ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান আসন বন্টনও প্রায় চূড়ান্ত। আপনারা জানেন, এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি, এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। এ জোটকে দেশ গঠনের জোট আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন বা রাজনৈতিক লড়াই সহ সকল ক্ষেত্রে একসাথে থাকবে এই 10 দল। আরও অনেক দল জোটে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে আর নতুন কোনো দল নেয়ার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 মাস বাকি থাকলেও সবার জন্য সমতল মাঠ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির। ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোভ লালসা, ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 3 নির্বাচনের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। এখন পর্যন্ত যা সমীকরণ, তাতে 4টি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রধান জোটে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের বিপরীতে এনসিপি, এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত। কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত। আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট।
যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে। মাস দুয়েক আগেই 237 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি, পরে 2 দফায় মোট 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। তবে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলন সংগ্রামের সঙ্গী 29 দলের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয় বড় দলটির। বেশ কিছু আসনে প্রার্থিতা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে ক্ষোভ বিক্ষোভ। দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত 16টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। আর অন্তত 10টি আসন নিয়ে চলছে আলোচনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে। ঢাকা 17 আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে। অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার 3টি আসনে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু, তারপরেও এখনো সময় আছে, চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে মার্কা তো দেওয়া হবে 21 তারিখে মাত্র, তার মানে আরও বলতে পারেন 24-25 দিন। এই তৎপরতা কিন্তু কম বেশি থাকবে। এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামী দলের। তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি, এলডিপি। এখন এই জোটের প্রার্থী বা আসন সমঝোতা আরও জটিল হলো। চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় লাগতে পারে তাদের। যেখানে যে অবস্থান সেভাবে সংখ্যা নির্ধারণ হবে। ফিক্সড একটা দলের জন্য ভাগ করে আমরা এই আলোচনা শুরু করিনি। জামাত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার, এই বড় স্টেক হোল্ডার হিসাবে এটা বাস্তবতার নিরিখে এটা হবে। এই দুই জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে। নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে 9 বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এককভাবে নির্বাচনের কথা বলে আসছে জিএম কাদেরের জাতীয় পার্টি। এর মধ্যে প্রার্থীও ঘোষণা করা হয়েছে 243 আসনে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রংপুর 1 আসনে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। এই আসনে জাতীয় পার্টি বরাবরই শক্ত অবস্থানে থাকলেও এবার তার বদলে আসনটি নিজেদের করতে চায় বিএনপি ও জামায়াত। পিছিয়ে নেই এনসিপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ইসলামী দল মনোনীতরাও। দলগুলোর প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 1 আসন। বিগত সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে এই আসনটিতে জাতীয় পার্টির শক্ত অবস্থান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী লন্ডন প্রবাসী মঞ্জু মালি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। ধানের শীষের প্রার্থী মোকাররম হোসেন সুজন দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। পিছিয়ে নেই জামায়াত প্রার্থী রায়হান সিরাজিও। একটি প্রজন্ম ভোট কি জিনিস বোঝেই না, সেই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়ার কারণে দেশের মানুষের একটা দাবি ছিল তাদেরকে সরানো। সেই দাবির ভিত্তিতে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং দেশের সমগ্র মানুষ সে ভূমিকা রেখেছে। তারই ফলশ্রুতিতে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বেছে নেবে। শত কোটি মানুষের বর্তমান প্রত্যাশা সেটি হলো পরিবর্তন। আমি গঙ্গাচড়াবাসীর কাছে, গঙ্গাচড়াবাসী ইতিমধ্যেই তারাও পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ছে। যে উন্নয়নগুলো, দৃশ্যমান উন্নয়নগুলো, এগুলো কিন্তু জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদের দ্বারাই হয়েছে। আর বৃহত্তর আমাদের এই, যদি আমরা জাতীয় পার্টিকে বুঝি তাহলে আমরা রংপুরকেই বুঝি। আর রংপুর 1 আসন মানেই তো আপনার জাতীয় পার্টির প্রাণকেন্দ্র। জুলাই আন্দোলনে সক্রিয় দুজনও রয়েছেন ভোটের মাঠে। জাতীয় নাগরিক পার্টির আল মামুন এবং গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব। তারাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তরুণ প্রজন্ম এবং সকল ছাত্র, সকল জনতা মিলিয়ে আমরা কিন্তু এই দেশকে গঠন করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব এই বিশ্বাস নিয়ে। এজন্যই আমাদেরকে সকল ছাত্র জনতা আমাদেরকে ছাপলাকলি প্রতীককে সমর্থন করছে। 2018 থেকে 2024 সাল অবধি পর্যন্ত সংকটকালীন মুহূর্তে অনেক দল শক্তিশালী থাকার পরেও কিন্তু তারা রাজপথে সক্রিয় ছিল না। সেই জায়গাটায় গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর আমরা সবসময় সক্রিয় ছিলাম। ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসও সরব ভূমিকায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাবেক এক পুলিশ সদস্য। বাংলাদেশ খেলাফত মজলিস ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করতে চায়
যদিও বাংলাদেশটা আমাদের ইসলামী রাষ্ট্র, কিন্তু ইসলামী আইন কানুন আমাদের বাংলাদেশে নাই। বারবার যখন জনগণ বঞ্চিত হয়েছে তখন জনগণের আস্থা আমাদের প্রতি তৈরি হয়ে গেছে যে আমরা সন্ত্রাস করব না, চাঁদাবাজি করব না, কালো টাকার আমরা ছড়াছড়ি আমাদের কাছে নাই। রংপুর 1 আসনে এবার ভোটার সংখ্যা 3,75,227 জন। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনও ধরতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, পরিচয় গোপন করে সম্বন্ধীর নামে 3 বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ। সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, আলামিন নিষিদ্ধ জেএমবি সদস্য। জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। রয়েছে 7টি মামলাও। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তেই উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে 30 থেকে 40 মিটার দূরেও। ধ্বংসস্তূপের এই অবস্থা দেখে আঁচ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না। হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন। সামনের 2 রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম। বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালও। ওখান তো হুইল পাউডারটা নিয়ে এই ঘুরে খাবে বটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটবো। আর এমন টাইমে যে মিলটা পইরা গেলাম এই পর্যন্তই জানি, আর কিছুই জানি না। আমি শোয়াছিলাম কম্বল কথা উঠে আমার প্রথমে একটা পর্দাটা খুলিয়া পড়ছে, পরে এই যে গ্লাস ভাঙ্গিয়া কেড়ে বৃষ্টির মতন আয়া পড়া শুরু করছে আর গন্ধ। হঠাৎ করে বিকট আওয়াজ, মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম, ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফেলাইলো। বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে 400 লিটার রাসায়নিক দ্রব্য, 4টি ককটেল সাদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর জব্দ করে। আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইড লেবেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি, তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি। তো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট, যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট, আমাদের স্পেশালাইজড ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট, তারা এক্সপার্ট, তারা এগুলো নিয়ে কাজ করছে। স্থানীয়রা জানান 20 থেকে 25 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায়। বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো। এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আলামিন আর তার স্ত্রী আসিয়া। ছোট ছোট পোলাপান ওই জামাই বউ দুইজনই পড়াইতে, ভিতরে আর কোনো লোকজন আসে, হ্যাঁ আত্মীয় স্বজন আসতো, কিন্তু জামাই বউ থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে, জামাই বউ থাকতো শো। এটা নাকি মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয়, এটা তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হইতেছে। আসলে কিন্তু তা না, এটা একটা বাটপার। এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যেন করে। মাদ্রাসাটার নামে চালাই তো সাইনবোর্ড আছে মাদ্রাসা, এলাকা কেউই কইতে পারবো না যারা এই কাম করছে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো। খুব খারাপ লোক এরা, মানে এরা উপর দা পর্দাশীল, তল দা মনে করেন যে ড্যারিং কাম করতো। বিস্ফোরণের ফলে তাদের 3 সন্তানও আহত হয়। ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আলামিন। মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আলামিনকে শনাক্ত করেন তারা। এই যে এইটাই তো নাকি? হ্যাঁ, ও থাকছে এই বাসায়, ও আর ওর স্ত্রী থাকছে। এটা হচ্ছে হারুনের বোনের জামাই। ওর নামটা কি? ওর নাম হচ্ছে আলামিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত 7টি। 2017 সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব। সাথে পাওয়া যায় অস্ত্রসহ উগ্রবাদী বই। জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য। মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। আলামিনের স্ত্রী সহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 6 জনকে। আলামিনকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক। তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত 6 জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি। হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
শীতের দাপট বেড়েছে সারা দেশে, বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল ঢাকায় সারাদিনে সূর্যের দেখা মেলেনি। সূর্যের উত্তাপ না মেলায় জবুথবু প্রকৃতি, রাত এবং ভোরে কুয়াশায় ভিজে যাচ্ছে পথঘাট। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, উত্তরের শীতের এখনকার আপডেট জানবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, উত্তরাঞ্চলে আজ শীতের তীব্রতা কেমন জানবো, আর দুস্থ জনগোষ্ঠীর ভোগান্তি নিরসনে কি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা প্রশাসনের, জানাবেন সবশেষ তথ্য। সোহার, আজকের সকালটা এই বছরের সবচেয়ে ভয়াবহ সকাল বলা চলে, কেননা উত্তরাঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, এবং আপনি জানেন যে এই মুহূর্তে আসলে মৃদু শৈত্য প্রবাহ চলছে। প্রকৃতি জুড়ে একেবারেই আসলে নিস্তব্ধতা। সকালে একেবারেই যারা ঘর থেকে বের না হলেই নয় এমন জরুরি কাজে ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আর সবচেয়ে বেশি দুর্ভোগ নেমেছে কনকনে ঠান্ডা বাতাসের কারণে। সকাল থেকে আসলে আমরা দেখছি যে কনকনে ঠান্ডা বাতাস বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে, যেন একেবারে জনজীবন মানুষ, শ্রমজীবী মানুষ, তারা আসলে ঘর থেকে বের হতে পারছেন না এবং অনেকেই কাজে যোগ দিতে পারছেন না। আমরা যেখানে আছি এই যে একটা মাঠ, এই মাঠে আসলে কোনো কৃষককে আমরা কাজ করতে দেখছি না সকালে, এবং গতকাল সূর্যের দেখা মিলেনি। আজকে যে প্রকৃতি দেখছি আমরা, তাতে করে আজকেও বলা যায় হয়তো সূর্যের দেখা মিলবে না। আর সূর্যের দেখা না মিললে যেটি হয়, সারা দিনভর আসলে এরকম ঠান্ডা, এরকম কনকনে ঠান্ডা থাকে এবং জনজীবন একেবারে জুবথুবু হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষগুলো তো একেবারে অসহায় হয়ে পড়েছেন, কেননা দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে শীতের তীব্রতা এবং দিনকে দিন এই তীব্রতা বাড়ছে। এই মুহূর্তে আসলে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই তীব্রতা হয়তো আরও কয়েকদিন থাকতে পারে এবং জানুয়ারির মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এই অবস্থায় আসলে যে প্রস্তুতি দরকার সরকারের তরফে, প্রশাসনের তরফে শীতবস্ত্র বিতরণ করা এবং খাদ্য সামগ্রী বিতরণ করা, কিন্তু আমরা গতবারের মতো বা বরাবরের মতো দেখছি এবারও আসলে শীতবস্ত্র বিতরণ, খাদ্য এবং চিকিৎসার ক্ষেত্রে আসলে এখনো সেই জায়গায় নিশ্চিত করতে পারেনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু গরম কাপড় অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে, কিন্তু সেটি আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম, যার কারণে এখানকার স্থানীয় বাসিন্দা এবং যারা এখানকার স্থানীয় লোকজন আছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে এই শীত মোকাবেলার জন্য সরকারকে, বিশেষ করে স্থানীয় প্রশাসনকে আসলে এক ধরনের পদক্ষেপ নিতে হবে এবং প্রস্তুতি থাকা দরকার, বিশেষ করে গরম কাপড়, খাদ্য সামগ্রী এবং সেই সাথে চিকিৎসা। আমরা দেখেছি যে হসপিটালে কিন্তু শীতজনিত বা ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন, যার কারণেই এখানে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি এই শীত মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে সরকারকে দাঁড়াতে হবে, স্থানীয় প্রশাসনকে দাঁড়াতে হবে, এমনটি কিন্তু দাবি জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল। সোহার, ঘন কুয়াশার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গতরাত থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরিস্থিতির উন্নতি হলে চালু হবে লঞ্চ চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কুয়াশার কারণে চাঁদপুর, লঞ্চঘাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রাতে চাঁদপুর থেকে চলাচল বন্ধ ঘোষণা করা লঞ্চগুলো সকাল 7টার পর থেকে চলাচল শুরু হয়েছে। তবে বরিশাল রুটে রাতের লঞ্চগুলো চলাচল শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে শিডিউল অনুযায়ী সেগুলো চলাচল শুরু করবে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতালগুলোয় শীতজনিত রোগে আক্রান্তদের ভিড়, সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই ছুটছেন বিশেষায়িত হাসপাতালে। চাঁদপুরে আইসিডিডিআরবিতেও রোগীর চাপে হিমশিম অবস্থা। বেড ফাঁকা না থাকায় মেঝে ও বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। পৌষের প্রথমার্ধে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির গ্রামীণ জনজীবন।
শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। প্রায় প্রতিটি হাসপাতালেই বেড়েছে রোগী ও স্বজনদের ভিড়। সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই ছুটছেন শীতজনিত রোগের জন্য বিশেষায়িত হাসপাতালে। চাঁদপুর মতলবে আইসিডিডিআরবিতে আর কোনো বেড ফাঁকা নেই। ভর্তি হওয়া রোগীদের 87%ই 5 বছরের কম বয়সী শিশু। অবুঝ সন্তানদের নিয়ে বারান্দাতে দিন কাটছে বাবা মায়ের। বাচ্চার আজকে কয়েকদিন যাবৎ বমি, পাতলা পায়খানা, সাধারণ ওষুধ খাওয়াইছি, আজকে কয়েকদিন ভালো হয় না। প্রথমে ছিল হালকা হালকা জ্বর, তারপরে বমি, মনে করেন এক রাত্রে 7 বার বমি করছে। পাতলা পায়খানা কমে না, বমিও কমে না। একটু যদি আমি আইতে এগুলো যাই, আমার শরীর অস্থির বদিয়া লাগে। বড় রাতে চিকিৎসা করাইছি, চিকিৎসাটা আমার হয় নাই, নিয়ে আসছি মতলবে, এখানে আসছি, এখন ওষুধ খাওয়াইলাম। চিকিৎসকরা বলছেন শীতকালে মূলত রোটাভাইরাসের কারণেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় 80%ই 2 বছরের নিচে শিশু। শিশুদের এই ডায়রিয়া সাধারণত রোটাভাইরাস জনিত কারণে হয়ে থাকে। ডায়রিয়ার পাশাপাশি শিশুর বমি ও জ্বর থাকতে পারে। এই ডায়রিয়া ভালো হতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে। খাবার স্যালাইন খাওয়াবেন, পথে যদি সিরাপথে স্যালাইন দেওয়া থাকে স্যালাইনটা দিয়ে নিয়ে আসবেন। তা না হলে অনেক সময় প্রতিমধ্যেই মারাত্মক পানি শূন্যতায় আমাদের হাসপাতালে আসার আগেই রোগী মৃত্যুবরণ করতে পারে। গত 15 দিনে চাঁদপুর আইসিডিডিআরবিতে প্রায় 4000 রোটাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রমজানের আগে সুখবর দেবে খেজুর। ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত বাজারে খেজুর নিয়ে কোনো টেনশন নেই। আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর। এলসিও খোলার নিয়ম নীতিতেও নমনীয় হয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই রমজানকে সামনে রেখে পর্যাপ্ত খেজুর আমদানি করতে পারছেন ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট না হলে রমজানে খেজুরের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। আজওয়া, দাবাস, মরিয়ম থেকে শুরু করে মিশরীয় মেড্রুল, বিভিন্ন জাতের এসব খেজুরের সমারোহ রাজধানীর বাদামতলীতে। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন আড়তদাররা। আর মাস দেড়েক পরই রমজান। সাধারণত খেজুর দিয়েই ইফতার করতে পছন্দ করেন মুসল্লিরা। তাই রমজান আসলেই চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। খেজুরের বাজারের রেট আপাতত অনেকটা কমেছে গত রমজানের থেকে। আলহামদুলিল্লাহ এখন নতুন খেজুর আসতেছে, শুরু হয়ে গেছে আসা। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেজুর আসছে। আগে থেকে কোয়ান্টিটিটা আপনার অনেক ভালো কোয়ালিটির খেজুরগুলো আসা শুরু হয়েছে আর কি। রমজান আগে আপনার যে এলচি আপনার কমাইবো, এই জন্য একটু দামটা কমবো। এই জন্য সবার মাল মনে করেন আটকাছে পড়ে। রমজান মাসে ইনশাল্লাহ কমবো। এই বাদামতলী থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে খেজুর সরবরাহ হয়। বাজারে রয়েছে পর্যাপ্ত যোগান, তাই জাতভেদে দামও গেল বছরের তুলনায় কিছুটা কম। রমজানে ব্যবসা জমজমাট হওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। খেজুর আম্বারের দাম বেশি, মরিয়ামের দাম বেশি, আজুয়ার দাম বেশি। খেজুর আছে পরিমাণ, কিন্তু দাম বেশি। এটা চুক্কারি 800, এটা আছে পিন খাজুর 600, এরপর ফরিদা আছে 600, মরিয়ম আছে 1200, এরপর মেঘজল আছে 1600। দেশে খেজুরের চাহিদার 98% মেটানো হয় আমদানি করেই। সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% করা হয়েছে। এছাড়া গত বছরের অগ্রিম আয়করে দেয়া 50% ছাড় বহাল থাকছে এবছরও। তাই বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত খেজুর আনতে পারছেন আমদানিকারকরা। রমজানে নেই সংকটের কোনো শঙ্কা। ইতিমধ্যেই বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের উপরে খেজুর আমদানিতে আপনার ব্যাংকগুলোকে মার্জিনের ব্যাপারে নমনীয় হতে বলেছে। বিগত সরকারের আমলে যখন নাকি ডলার ক্রাইসিস ছিল তখন আমাদেরকে 100% মার্জিনে আপনার এলসি খুলতে হয়েছে। সেটি এখনও চলমান রয়েছে, কিন্তু আমরা চাই যে এই এলসি মার্জিন যাতে আমাদেরকে সহনশীল করে। সেই ক্ষেত্রে আমদানি ফ্লেক্সিবিলিটি পাবে এবং আপনার বাজার একটি শান্ত পরিবেশ সৃষ্টি হবে। 20টি দেশ থেকে 30 ধরনের খেজুর আমদানি হয়। বার্ষিক 1,10,000 টন চাহিদার প্রায় 70,000 টন লাগে শুধু রমজানেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এবার ভারতে চলমান মুসলিম ও খ্রিস্টান তথা সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ জানালো বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারেরও দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম। আরও জানান, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে, এটি নষ্ট করতে প্রতিবেশী ভারত পরিকল্পিত মিথ্যাচার করছে বলেও দাবি তার। বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা
এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। আশঙ্কাজনক হারে কমছে কাপ্তাই হ্রদের পানি। 6 উপজেলার সাথে নৌ যোগাযোগ ব্যাহত হয়ে ভোগান্তির শঙ্কায় স্থানীয়রা। কৃত্রিমভাবে তৈরির 65 বছর পরও কাপ্তাই হ্রদ ড্রেজিং না হওয়ায় প্রতি বছর শুষ্ক মৌসুমে এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে বলছেন তারা। রাঙ্গামাটির 10টি উপজেলার মধ্যে 6 উপজেলার মানুষ চলাচল করে নৌপথে। শীত মৌসুমে পানি কম থাকায় ভোগান্তির শঙ্কায় তারা। প্রতি বছর শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমলে অসুস্থ রোগী এবং উৎপাদিত ফসল পরিবহন ব্যাহত হয়। নেতিবাচক প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যে। এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মালামাল আনা নেয়া এবং নিরাপত্তা বাহিনীর যাতায়াত ব্যাহত হওয়ার শঙ্কা অনেকের। যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। আমরা একটু ছোটখাটো ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে ক্যারি খরচটা বেশি হয়ে যায়। ফসলি জমি, উৎপাদিত জমি, পণ্যগুলো আমরা বিপণন করতে বিশাল সমস্যা। আর পানি যদি কমে যায় আমাদের খরচাও বেশি হয়, টাকাও বেশি খরচ লাগে। জেলা সদরের সাথে উপজেলার যে সরাসরি সংযোগ যদি সড়ক থাকে তাহলে কিন্তু এটা স্থায়ী একটা সমাধান হয়ে যায় আর কি। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য 1960 সালে কৃত্রিমভাবে নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ। কিন্তু 65 বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নামব। নদীটা খনন করে আমরা যাতে সারা 12 মাস অন্তর্ভুক্ত ছোট বোট দিয়ে হলে যোগাযোগ করতে পারলে। লোকাল যে কান্ট্রি বোট, ছোট ছোট বোটগুলো এগুলো চলতে পারে না। ড্রেজিং যদি করা হয় এটা আসলে অনেক আমাদের উপকার হবে। এ অবস্থায় স্থানীয়রা বিদ্যুৎ কেন্দ্রের পানি কম ছাড়ার দাবি জানিয়েছে কর্তৃপক্ষকে। পলিটা দ্রুত ড্রেজিং এর মাধ্যমে যদি আমরা অপসারণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপিসমের লোকজনের দায়িত্বজনের নেভিগেশনের যে সমস্যা সেটা থাকবে না। আর মূল যে আমার সুবিধা হবে বিদ্যুৎ জেনারেশনের ক্ষেত্রে তাহলে আমি পর্যাপ্ত পানি রিজার্ভারে রাখতে পারবো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। জামালপুরের কাঁচামরিচ যাচ্ছে মালয়েশিয়ায়। স্বাদ গন্ধে অতুলনীয় হওয়ায় দিন দিনই বাড়ছে চাহিদা। দিন দিন চাহিদা বৃদ্ধি, স্বাদ, পুষ্টি ও গন্ধে অনন্য হয়ে উঠছে এই মরিচ। আবাদ কম হলেও বিদেশে রপ্তানি করে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। বিদেশে এই মরিচের চাহিদা বেশি থাকায় রপ্তানিতে সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। উৎপাদন ও বাজার আরও বড় করতে কৃষক উদ্যোক্তাদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রোদে ঝলমলে মাঠে নারীদের কর্মচাঞ্চল্য। এই মাঠেই আবাদ হচ্ছে স্বাদ ও গন্ধে অতুলনীয় মরিচ, যার ঝাঁজ পৌঁছাবে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। মরিচ গাছের গাঢ় সবুজে ছেয়ে গেছে জামালপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ। বৈরী আবহাওয়ায় এবার মরিচের আবাদ ও ফলন কম। তবে স্থানীয় বালিজুরি ও হাইব্রিড মরিচ বিদেশে রপ্তানি হওয়ায় দাম পেয়ে খুশি চাষিরা। বিদেশ গেলে আমাদের জন্য ভালো, কারণ বিদেশ গেলে আমরা দাম পাবো। বাইরে যাইতেছি ইম্পোর্টের মাল, এখন আমরা করতেছি হাতে বুলাইতে পারতেছি, এরই জন্য আমাদের জন্য। মাদারগঞ্জের গাবের গ্রাম বাজারে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এমন কর্মব্যস্ততা। মাঠ থেকে প্রতি কেজি মরিচ বাজার দর থেকে 4 থেকে 5 টাকা বেশি দিয়ে ক্রয় করছেন পাইকাররা। পরে প্যাকেটজাত করে চট্টগ্রাম বন্দর দিয়ে পাঠানো হচ্ছে মালয়েশিয়াতে। প্রতি কার্টুনে থাকছে 9 কেজি। বাংলাদেশের মরিচ দেখতেও সুন্দর, খেতেও অনেক সুস্বাদু, তাই আমাদের মরিচ দেশের বাইরে অনেক পছন্দ করছে। ক্ষেত থেকে সংগ্রহ করে আমি বাছাই করি, যেগুলো আমরা মনে খারাপ মালগুলো আছে ওগুলো আমরা ফেলে দিই আমরা এগুলো কার্টন করি। চলতি মৌসুমে এখন পর্যন্ত 700 মেট্রিক টন মরিচ রপ্তানি হয়েছে মালয়েশিয়ায়। সাধারণ বাজারে প্রতি কেজি মরিচ 28 টাকা হলেও রপ্তানি হচ্ছে 34 টাকা কেজি দরে। এতে দেশ অর্জন করছে বৈদেশিক মুদ্রা আর প্রান্তিক কৃষকের মুখে ফুটছে হাসি। উদ্যোক্তারা জানান, মালয়েশিয়ার বাজারে ব্যাপক চাহিদা থাকায় সঠিক মানের মরিচ রপ্তানি করা গেলে এই পণ্যের সম্ভাবনা রয়েছে অনেক। মালয়েশিয়া মার্কেটে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে চাহিদা আছে। এটা যদি আমরা বাংলাদেশ থেকে এটা স্বয়ংসম্পূর্ণ কোয়ালিটিফুল করে মাল দিতে পারি। মরিচের বাজার আরো বড় করতে কৃষকদের সাথে উদ্যোক্তাদের সহায়তা করার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। শুধু মালয়েশিয়া না, আরও অন্য দেশে যেতে পারে সেই বিষয়টা আমরা করব, যাতে কৃষকের যে পণ্যটা আমরা মানসম্পন্ন গুণগত মান
এবং এক্সপোর্টেবল যাতে হয় সেই বিষয়গুলি আমরা কৃষি বিভাগ থেকে দেখব এবং তাদেরকে সেই মানের তৈরি করব। চলতি মৌসুমে জেলার 6,500 হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 86,362 মেট্রিক টন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। যুদ্ধ বন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাক্ষাৎ হয় দুজনের। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। 20 দফা শান্তি প্রস্তাবের 90% ইস্যুতেই একমত হয়েছেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুদ্ধ বন্ধের সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে ট্রাম্প। বলেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির 95% নিশ্চিত হয়েছে। যুদ্ধ বন্ধের বিষয়টিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করবেন বলে ইঙ্গিত দেন। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও একমত হওয়া যায়নি। এর মধ্যে মস্কোর দখলে যাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে নমনীয় নয় ইউক্রেন রাশিয়া কোনো পক্ষ। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সাক্ষাৎ করবেন বলে জানান ট্রাম্প জেলেনস্কি। ইঞ্জিন চালুর মাত্র 2 সেকেন্ডের মাথায় ঘন্টায় 700 কিলোমিটার বেগে ছুটে চলবে ট্রেন। বিশ্ব রেকর্ড গড়ল চীনের পরীক্ষামূলক এই ট্রেনটি। দীর্ঘ 10 বছর প্রচেষ্টার পর এই সাফল্য পেয়েছেন একদল গবেষক। আপাতত যাত্রী পরিবহন করবে না 1 টন ভরের চুম্বক চালিত ম্যাগলেভ ট্রেনটি। তবে মহাকাশ পরীক্ষা ও ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ সহ নানা অত্যাধুনিক পরীক্ষায় ব্যবহৃত হবে এর উন্নত প্রযুক্তি। প্রযুক্তি খাতে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান বিশ্বের অন্যতম টেক পাওয়ার হাউস চীন। ইঞ্জিন চালুর মাত্র 2 সেকেন্ড পরই ঘন্টায় 700 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এমন একটি চুম্বক চালিত বা ম্যাগলেভ ট্রেনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি, যার মাধ্যমে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল বেইজিং। এর আগে পরীক্ষামূলকভাবে ম্যাগলেভ ট্রেনের গতি ঘন্টায় 600 থেকে 620 কিলোমিটারে পৌঁছলেও কখনো ছুঁতে পারেনি 700 কিলোমিটারের ঘর। তবে এবার সফল পরীক্ষা খুলে দিল চীনের উদ্ভাবনী খাতের সম্ভাবনার নতুন দ্বার। আমাদের তৈরি অত্যন্ত দ্রুতগতির এই ম্যাগলেভ ট্রেনের সাফল্য চীনের উচ্চগতির ট্রেন প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এখন আমাদের দৃষ্টি থাকবে টিউব ম্যাগলেভ, বিমান ও মহাকাশ সংক্রান্ত পরীক্ষা, ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ সহ অন্যান্য নতুন প্রযুক্তির দিকে। 400 মিটার দীর্ঘ একটি ম্যাগনেটিক লেভিয়েশন ট্র্যাকে চালানো হয় পরীক্ষাটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনটিকে নিরাপদে থামাতেও সক্ষম হন এর নির্মাতা ও গবেষকরা। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকদের দীর্ঘ 10 বছরের চেষ্টার পরই আসে এমন সাফল্য। তবে এখনই যাত্রী পরিবহন করবে না অত্যন্ত দ্রুতগতির এ ট্রেন। ভবিষ্যতের সুপারফাস্ট ট্রেন, মহাকাশযান উৎক্ষেপণ এবং উন্নত প্রযুক্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রযুক্তিটি, প্রত্যাশা নির্মাতাদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ।